দেখো, কোন মৌলের ইলেকট্রন বিন্যাস এইভাবে আমরা নির্ণয় করে যদি লুইস কোশেল মতবাদের পর থেকে দেখি যে অষ্টক সূত্রে কি বলছে, অষ্টক সূত্র বলছে যে অষ্টক পূর্তি হতে আর কটা ইলেকট্রন প্রয়োজন থাকবে সেটা তার যোজ্যতা হিসেব করতে হয়। গ্রুপ 1 সাধারণভাবে বাইরের কক্ষটা হচ্ছে NS1, এদের একটা ছেড়ে দিলেই এদের আয়নায়ন বিভবের মান যেহেতু কম, তাই এরা ইলেকট্রন নেওয়া অপেক্ষা ছেড়ে দেওয়াটা অনেক সহজ। একটা ছেড়ে দিলে আগের নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন কাঠামো লাভ করতে পারে, তাই এদের ক্ষেত্রে যোজ্যতার মানটা হচ্ছে 1। গ্রুপ 2 ক্ষারীয় মৃত্তিকা ধাতু NH2 পর্যায় সারণীর বাম দিকে অবস্থিত হওয়ায় আয়নায়ন বিভবের মান কম হওয়ায় এরাও ইলেকট্রন দুটো ছেড়ে দিয়ে আগের নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন কাঠামোটা লাভ করে যায়। কিন্তু গ্রুপ 3 থেকে গ্রুপ 13 থেকে গ্রুপ 17 অবধি যদি আলোচনা করি, মানে 3A 4A থেকে গ্রুপ 17 অবধি যদি আমরা আলোচনা করি, এই ক্ষেত্রে দেখছি কি যে বোরন গ্রুপ, তো বোরন গ্রুপের ক্ষেত্রে সাধারণ যোজ্যতা কিন্তু এদের 3। কমন, খুব কমন যেটা এদের যোজ্যতার মান থাকে BH3, BF3, BCl3, BBr3। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে AlCl3। এরা কি করে একটু যদি বুঝিয়ে দিই, এদের আর প্রয়োজন আছে 5টা, তো 5টা ইলেকট্রন নেওয়া ওদের ইলেকট্রন নেগেটিভিটির মান এমন কিছু বেশি না। তো উপর দিকের মৌলটা নন মেটাল, এই নিচের দিকে মেটাল, তাহলে ইলেকট্রন আসক্তির মান কম, তাহলে ইলেকট্রন নেওয়া অপেক্ষা ইলেকট্রন ছেড়ে দেওয়া এদের কাছে অনেক সুবিধাজনক ভাবে থাকে। তাই এরা 3টে ইলেকট্রনকে ছেড়ে দেয়, দিয়ে আগের নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন কাঠামো অনেক ক্ষেত্রে লাভ করতে যায় নিচের দিকের গুলো। আর উপরের দিকের গুলোর ক্ষেত্রে কি বোরনের ক্ষেত্রে লক্ষ্য করা গেছে কি সমযোজিতা দেখায়। সমযোজিতা মানে ইলেকট্রন জোড় তৈরি। তো 3টে ইলেকট্রন দিয়ে সর্বাধিক 3টে জোড়া তৈরি করা যায়। 3 দুগুণে 6টা ইলেকট্রন, 2টো ইলেকট্রন ঘাটতি থাকে। তবু এদের কমন একটা যোজ্যতার মান হচ্ছে 3। কিন্তু কার্বন গ্রুপের একটা অদ্ভুত বৈশিষ্ট্য হলো এদের আর 4টে ইলেকট্রন প্রয়োজন থাকে। তো এদের ক্ষেত্রে দেখা যায় সাধারণ যোজ্যতার মান 2 এবং 4 উভয় পাওয়া যায়। উপরের দিকের গুলোর ক্ষেত্রে কমন হচ্ছে 4। কার্বন যেমন 4টে সমযোজী বন্ধন করে 4 হয়, CH4, CCl4 ইত্যাদি। সিলিকনের ক্ষেত্রে ধরো SiCl4। টিনের ক্ষেত্রে দেখো আমরা দু রকম জানি, SnCl2 and SnCl4। লেডের ক্ষেত্রেও আমরা পাই PbCl2, PbCl4, হ্যাঁ, PbI2 ইত্যাদি। তেমনি নাইট্রোজেন গ্রুপে নাইট্রোজেনের যোজ্যতার মান কিন্তু 3। নাইট্রোজেন ভ্যালেন্সিটা ডাইরেক্টলি এক্সপান্ড করতে পারে না ডি অরবিটাল অমিট থাকার কারণে, এটা আমরা পরের চ্যাপ্টারে আলোচনা করব। কিন্তু ফসফরাস থেকে লক্ষ্য করে দেখা গেছে কি 3 এবং 5 উভয় প্রকার যোজ্যতা এরা প্রদর্শন করতে পারে। কমনলি খেয়াল করি আমরা বিষয়টা, যখন PH3 পড়ি যোজ্যতা 3, আর যখন PCl5 পড়ি তখন যোজ্যতার মান 5। অক্সিজেন গ্রুপের ক্ষেত্রে প্রথমত যোজ্যতার মান, সাধারণ যোজ্যতা এদের 2, সাধারণ যোজ্যতা মান 2। আর ফ্লুরিন গ্রুপ অর্থাৎ গ্রুপ 17 সাধারণ যোজ্যতার মান হচ্ছে 1। কিন্তু জারণ সংখ্যা একটা কম্পারেবল জিনিস আছে, জারণ সংখ্যা আমাদেরই সিলেবাসে আছে, একটু পরের দিকে আমরা সেটা খুব শিখব। জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার জিনিসটা ঠিক কি না, কোনো একটি মৌলের যখন যৌগ মধ্যস্থিতে অবস্থিত হতে পারে বা মৌল দশায় থাকতে পারে, তাহলে তার উপরে যদি কোনো আধান আরোপিত হয়, মানে খুব কমনলি আমরা বলতে পারি যে একটা পরমাণু কি নিস্তড়িত, কারণ কি এক্ষেত্রে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যাটা সমান, সুতরাং মোট পজিটিভ আধান মোট নেগেটিভ আধানের মানটা সমান থাকে, তাই এর মধ্যে আধান কোনো কিছু থাকছে না। আধানটাকে আমরা একটা সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি এবং সেটাকে আমরা মাথায় ছোট একটা চিহ্ন দিয়ে লিখলাম। এবারে এই মৌলটা যদি যৌগ গঠনের সময় ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে, তাহলে সে একটা আধানগ্রস্ত অবস্থায় উন্নীত হবে। তাহলে কোনো মৌলের পরমাণু যখন যৌগে রূপান্তর হতে যাচ্ছে তখন সে একটা আধানগ্রস্ত দশায় উন্নীত হতে পারে যদি ইলেকট্রন গ্রহণ বর্জন হয়, বা সংযুক্ত পরমাণুগুলো টার্মিনাল যে এলিমেন্ট গুলো তাদের সঙ্গে যদি ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য থাকে,
তাহলে যদি ধরো m n সংখ্যক ইলেকট্রন বর্জন করে তাহলে m প্লাস n হবে, আবার m যদি n সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে নেয় তাহলে mটা মাইনাস n হবে। তাহলে দেখ একটা যৌগ গঠন করতে যেয়ে যদি ও ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে থাকে তাহলে যে আধানগ্রস্ত অবস্থাটাই উন্নীত হবে এই আধানটাকে যে সংখ্যাটা দ্বারা আমরা প্রকাশ করতে পারি সেটাকে আসলে বলছি ওর জারণ সংখ্যা। ঠিক আছে, তাহলে এই জারণ সংখ্যা কিন্তু ডিফারেন্ট ইস্যু আছে, আমি না আরেকটা ক্লাস এটা নিয়ে তো আমাদেরকে এমনি পড়তেই হবে। তো এবারে বলছি জারণ সংখ্যাটা বা কি রকম ঘটনা ঘটে, জারণ সংখ্যার যোজ্যতা প্রায় একই আবার একটু আলাদাও বটে। যোজ্যতাকে আজ অব্দি পূর্ণ সংখ্যায় ধরা হয় ডাল্টনীয় যৌগগুলোর ক্ষেত্রে, কিন্তু তোমার জারণ সংখ্যা মনে রাখবে ধনাত্মক, ঋণাত্মক, শূন্য, ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা এত রকম হতে পারে। আধানটা কোনো যৌগ বা মৌল অবস্থিতই কোনো পরমাণুর উপরে যে আধানটা আরোপিত হয় এই আধানটা পূর্ণ সংখ্যা, ভগ্ন সংখ্যা, ধনাত্মক, ঋণাত্মক, শূন্য এত রকম হতে পারে। তাহলে মনে রাখবে মৌল অবস্থায় যে কোনো মৌল অবস্থায় পরমাণুটার জারণ সংখ্যার মান কিন্তু শূন্য। মৌল অবস্থায়, আমি এটা নিয়ে আলাদা একটা ক্লাস করব। তাহলে মৌল অবস্থায় জারণ সংখ্যাটা শূন্য, এবার অন্যান্য ক্ষেত্রে পজিটিভ বা নেগেটিভ উভয় যা খুশি রইল, তো এদের ক্ষেত্রে আমরা একটু ছোট করে যদি আলোচনা করি। এর যোজ্যতাটা কত আলোচনা করেছি আমি? 3, কারণ NH2 NP1 NH2 NP1, তাহলে যোজ্যতাটা আমার হচ্ছে কত না 3। এবারে একটি জিনিস খেয়াল করো তো, যদি একটি ইলেকট্রন ছাড়ে তাহলে কি হবে? +1, আর যদি P1 S2 এই দুটো জায়গা থেকেই ছেড়ে দেয় তাহলে কত হবে? +3। তো লক্ষ্য করে দেখা গেছে কি এই উপরের দিকের গুলোর ক্ষেত্রে যোজ্যতার মানটা বা জারণ সংখ্যার মানটা +3 সুন্দরভাবে থাকে, কিন্তু যত নিচের দিকে আমরা নামি তত +3 অপেক্ষা তত মনে রাখবে নিচের দিকের এলিমেন্ট গুলোই 5 নম্বর 6 নম্বর পর্যায়ে এসে লক্ষ্য করা গেছে কি উচ্চতর জারণ সংখ্যাটা অপেক্ষা নিম্নতর জারণ সংখ্যাটা অধিক স্থায়ী। মনে রাখবে, এটা লিখে রাখবে যে গ্রুপ 13 থেকে 16 পর্যন্ত বা 15 অবধিও ভালো লক্ষ্য করবে, এদের দু রকমের জারণ সংখ্যা পাওয়া যায়। শুধু পি এর ইলেকট্রন গুলো নির্গত হলে, পি এর জটা আছে তুমি হিসাব করো, দুটো থাকলে 2, তিনটে থাকলে 3, চারটা থাকলে 4, তাহলে শুধু পি এর ইলেকট্রন গুলো বেরোলে আর এস আর পি উভয় মিলে যদি বেরোয় তাহলে দু রকম আমি পাবো। এই দু রকমের ক্ষেত্রে লক্ষ্য করা গেছে নিচের দিকের যে মৌলগুলো, হ্যাঁ হ্যালো, 13 থেকে 15 পর্যন্ত যদি খেয়াল করি পি এতে একটা, পি এ দুটো, পি তিনটে, তাহলে তিনটে দুটো একটা বেরোলে যথাক্রমে +3 +2 +1 হয়েছে। আবার যদি এস আর পি উভয় মিলে বেরোয় তাহলে +5 +4 +3, তাহলে দু রকম পাচ্ছি। কি কি? এখানে দেখেছিলাম 1 এবং 3, এখানে 2 এবং 4, এখানে 3 এবং 5। উচ্চতরটা অপেক্ষা নিম্নতরটা অধিক স্থায়ী হয়। যত নিচের দিকে নামি 5 আর 6 নম্বর পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে দেখা গেছে কি উচ্চতরটা অপেক্ষা নিম্নতরটা অধিক স্থায়ী হয়। এবারে তার কারণটা কি না, কারণটাকে বলছে নিষ্ক্রিয় জোড় প্রভাব। নিষ্ক্রিয় জোড় প্রভাব, ইনার্ট পেয়ার এফেক্ট। তা হোয়াট ইজ ইনার্ট পেয়ার এফেক্ট? আমরা যদি খেয়াল করি যেটুকু আলোচনা করলাম তাতে বলছে কি যে লক্ষ্য করে দেখি যে উচ্চতরটা অপেক্ষা নিম্নতরটা বেশি স্থায়ী হবে। নিচের দিকে দুটো, নিচের দিকে যত নামবো, তাহলে কেন উচ্চতরটা অপেক্ষা নিম্নতরটা বেশি স্থায়ী? বা নিষ্ক্রিয় যুগল প্রভাব। এই জোড়া কথাটা কার? কে জোড়া? কার জোড়াটা? এবারে আমরা এই জোড়াটাকে একটু খুঁজে নিই।
যদি আমরা বলি নিম্নতরটা বেশি স্থায়ী, মানে শুধু পিটা বেরোচ্ছে, এস এর ইলেকট্রন গুলো বেরোচ্ছে না। লক্ষ্য করে দেখা গেছে কি গ্রুপ 13 এর নিচের দিকে কে আছে, যদি আমরা দেখি থ্যালিয়াম, এর ক্ষেত্রে +1টা বেশি স্থায়ী, +3টা কম স্থায়ী। থ্যালিয়াম +1টা বেশি স্থায়ী, +3টা কম স্থায়ী। গ্রুপ 14, গ্রুপ 14 নিচের দিকে কি আছে লেড, এর লেডের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি +4 অপেক্ষা +2 বেশি স্থায়ী। আবার যখন আমরা আসছি গ্রুপ 15 বিসমাথ +5 অপেক্ষা +3 বেশি স্থায়ী। তাহলে কেন, লক্ষ্য যদি করি তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে NS এর ইলেকট্রনগুলি প্রায় নিষ্ক্রিয় হচ্ছে। নিষ্ক্রিয় কেন নিষ্ক্রিয় হচ্ছে, কেন বেরোতে চাইছে না? তাহলে কি NS এর ইলেকট্রনগুলোর উপরে কোনো এক্সট্রা আকর্ষণ বল ক্রিয়া হয়? এই জায়গাটাকে আমরা খেয়াল করব, যে যত নিচের দিকে নামছি NPটার ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে, NS এর ইলেকট্রনগুলো আর যোজ্যতা গঠনে অংশগ্রহণ করতে চাইছে না। কেন? কেন নিচের দিকের এলিমেন্টগুলোর ক্ষেত্রে এস এর ইলেকট্রনগুলো নিষ্ক্রিয় যুগলের মতন আচরণ করে? তাহলে এই যে পি এর ইলেকট্রনগুলো নিচের দিকের এলিমেন্টগুলো অংশগ্রহণ করলেও এস এর গুলো করে না, অথচ যদি আমরা অ্যালুমিনিয়াম দেখি +3টা স্থায়ী, +1টা নয়। কার্বন সিলিকনকে যদি দেখি 4টা স্থায়ী, 2টা নয়। ফসফরাসকে যদি দেখি 5+5টা বেশি স্থায়ী, এবং অ্যান্টিমনিরও +5 জারণ সংখ্যাটা স্থায়ী, বিসমাথে যে +3টা। কেন? বলছে যত নিচের দিকে তুমি নামবে, নিচের দিকের এলিমেন্ট গুলোকে যত আমরা দেখি, এক্ষেত্রে অভ্যন্তরে n-2 f অরবিটাল, n-1 d অরবিটাল উপস্থিত। এই মৌলগুলোকে যদি আমরা দেখি 5 নম্বরে গেলে n-1 d, 6 নম্বরে 7 নম্বরে কি পাবো, 7টা বাদ দিলাম, কারণ 7 আমরা আলোচনা করব না, তেজস্ক্রিয়তা থাকে। তাহলে আইদার n-1 d অথবা n-2 f এবং n-1 d অরবিটাল উপস্থিত। কারো কারো ক্ষেত্রে n-1 d শুধুমাত্র, কারো কারো ক্ষেত্রে n-2 f এবং n-1 d অরবিটাল উপস্থিত। এই অরবিটাল গুলো ভর্তি হবার পরে পি ব্লকটা স্টার্ট হয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে এতগুলো ইলেকট্রন কেন্দ্রে বেড়েছে, কিন্তু এদের দুর্বল আবরণী প্রভাব। আবরণী প্রভাবটা কি রকম না, আবরণী প্রভাবের ক্রম নিউক্লিয়াসের আকর্ষণ বলটাকে ঢেকে রাখার ক্ষমতা। তো দেখা যাচ্ছে ডি এবং এফ অরবিটাল দুর্বল আবরণী প্রভাব, কিন্তু এরা উপস্থিত থাকার জন্য নিউক্লিয়াসের আকর্ষণ বলটা বেড়ে গেছে, দুর্বল আবরণী প্রভাবের আকর্ষণটাকে ঢেকে রাখতে পারছে না। তাহলে যখনই পি এর ইলেকট্রন গুলো ছাড়ছে, তারপরে কি হচ্ছে না, ইলেকট্রন অপেক্ষা প্রোটনটা কার্যকরীভাবে আরো বেশি হয়ে গেল। উপরন্তু ডি অরবিটালের দুর্বল আবরণী প্রভাবের জন্য অতিরিক্ত কার্যকরী আকর্ষণ বল তৈরি হচ্ছে, এবং এস অরবিটালের স্ক্রিনিং পাওয়ার বেশি, অর্থাৎ নিউক্লিয়াসের আকর্ষণ বলটাকে এস অরবিটাল অধিক মাত্রায় অনুভব করে। তার ফলে কি ঘটছে না, এস অরবিটালের ইলেকট্রন গুলো অতিরিক্ত নিউক্লিয় আকর্ষণে ভেতরের দিকে সংকুচিত হয়ে চলে আসছে। এস অরবিটালটা ভেতরের দিকে সংকুচিত হয়ে চলে আসছে, ফলে এই ইলেকট্রন গুলো আর বেরোচ্ছে না। তাই এই ইলেকট্রন গুলো নিষ্ক্রিয় জোড়ার মতন আচরণ করে। আমি আবার বলি, গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, 6 নম্বর পর্যায়টাকে যদি লক্ষ্য করি, দেখা যায় এদের উচ্চ জারণ সংখ্যা অপেক্ষা নিম্ন জারণ সংখ্যাটা বেশি স্থায়ী।
ভালোভাবে খেয়াল করলে পাবো পি অরবিটালের ইলেকট্রন গুলো সহজে যোজ্যতা জারণ সংখ্যা গঠনে অংশগ্রহণ করলেও এস অরবিটালটা অংশগ্রহণ করছে না। তার কারণ পি অরবিটালটা বেরোনোর ইলেকট্রন গুলো বেরিয়ে যাবার পরে পরমাণুটি ক্যাটায়নে পরিণত হয়েছে, ইলেকট্রনের সংখ্যা প্রোটন অপেক্ষা হ্রাস পেয়ে গেছে। আবার ইলেকট্রন গুলো আছে এস অরবিটালে অবশিষ্ট গুলো, তাহলে এস অরবিটালের স্ক্রিনিং পাওয়ার বেশি, এরা নিউক্লিয়াসের আকর্ষণটাকে অধিক মাত্রায় উপলব্ধ করে। এছাড়াও ভেতরে n-1 ডি অরবিটাল উপস্থিত, যার দুর্বল আবরণী প্রভাব। ডি অরবিটালের ইলেকট্রনের দরুন নিউক্লিয়াসে প্রোটনটা বেড়েছে, কিন্তু ডি অরবিটালের দুর্বল আবরণী প্রভাব হওয়ার কারণে এরা এস অরবিটালটার উপরে অধিক আকর্ষণ বল প্রযুক্ত হয়। ফলে এস অরবিটালের ইলেকট্রনগুলি আর বেরুতে চায় না, এরা নিষ্ক্রিয় জোড়া রূপে আচরণ করে। তাই আমরা দেখব কি হ্যালিয়ামের +1, লেডের +2, বিসমাথের +3 অধিক স্থায়ী, কিন্তু অ্যালুমিনিয়ামে যদি যায় তাহলে +3টা বেশি স্থায়ী, হ্যালিয়ামের +1টি স্থায়ী, উচ্চতর 3টি থেকে একই বেশি স্থায়ী। 4টি কার্বনের তাহলে +4 অপেক্ষা +2তে বেশি স্থায়ী, বিসমাথের +5 অপেক্ষা +3টি বেশি স্থায়ী। অর্থাৎ পি এর গুলো বেরোলেও এস এর গুলো আর বেরোতে সহজে চায় না। ঠিক আগের গুলোতেই যদি উঠে যায় সেখানে আমরা হায়ার অক্সিডেশন স্টেটটা পেয়ে যাব। তাহলে এই জায়গাটাকে আমরা বললাম কি নিষ্ক্রিয় যুগল প্রভাব বা ইনার্ট পেয়ার এফেক্ট। দেখ, এবারে যেটা আমাদেরকে আলোচনা করতে হবে একটা হচ্ছে ধাতব ধর্ম। ধাতব ধর্মটা কিভাবে বুঝবো আমরা? না, ধাতব ধর্ম মানে সহজ করব আমরা ইলেকট্রন, ধাতব ধর্ম মানে ইলেকট্রন ত্যাগের প্রবণতা। তাহলে এটার উপরে কার সাথে বিচার করব? না, আইপি হ্রাস পেলে, আইপি আয়নায়ন বিভব যদি হ্রাস পায়, তাহলে আইপি যদি হ্রাস পায় ধাতব ধর্ম বাড়ে। আইপি হ্রাস পেলে ধাতব ধর্ম বাড়ে। তাহলে যদি আমরা পর্যায় সারণীটাকে একটু খেয়াল করি, গ্রুপ হচ্ছে আমাদের 1, 2, 13, 14, 15, 16, 17। পর্যায় সেখানে 2, 3, 4, 5, 6, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, আর্সেনিক, ক্লোরিন, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ব্যাস এইটুকুই লিখলাম এক্ষেত্রে। তাহলে আইপিটা আমরা কি জানি যে বাম দিক থেকে যদি আমরা ডান দিকে আসি, বাম দিক থেকে ডান দিকে চলে যায়, অথবা ডান দিক থেকে যদি আমরা বাঁ দিকে আসি, তাহলে দেখা যাবে কি যে ওই দিক থেকে এদিকে এলে ব্যাসার্ধটা ক্রমশ বাড়ে, নিউক্লিয়াসের আকর্ষণটা কমে। তাহলে পর্যায় বরাবর যদি আমরা ডান দিক থেকে বাঁ দিকে রিটার্ন করে আসি, সেই ক্ষেত্রে আইপির মানটা হ্রাস পায়, তাহলে ধাতব ধর্মটা বাড়বে। এমনিতেই আমরা জানি এগুলো অধাতু আর এগুলো ধাতু, তাই তো? তাহলে ধাতব ধর্মের ক্রমটা যদি আমাকে লিখতে হয় যে ধরো পর্যায় 3 যদি আমাকে আলোচনা করতে হয়, তাহলে সোডিয়াম গ্রেটার দেন ম্যাগনেসিয়াম, গ্রেটার দেন অ্যালুমিনিয়াম, গ্রেটার দেন সিলিকন, গ্রেটার দেন ফসফরাস, গ্রেটার দেন আর্সেনিক, গ্রেটার দেন ক্লোরিন। আবার যদি আমাকে বলে যে গ্রুপ 1 এর ক্ষেত্রে বা যে কোনো একটা শ্রেণী বরাবর কি বুঝবো আমরা? না, শ্রেণী বরাবর উপর থেকে যদি আমরা নিচের দিকে নামি, কোনো একটা শ্রেণী বরাবর যদি উপর থেকে নিচের দিকে নামা হয়, সেক্ষেত্রে ব্যাসার্ধের মানটা বৃদ্ধি পায়। আর ব্যাসার্ধের মানটা বৃদ্ধি পেলে, যখনই ব্যাসার্ধের মানটা বৃদ্ধি পেয়ে যায়, আকর্ষণ বলের মানটা হ্রাস পায়। আর যখনই আকর্ষণ বলটা কমে, তখন ইলেকট্রনটা বের করতে অনেক কম শক্তি প্রয়োগ করতে হয়।
তাহলে ইলেকট্রনটা বের করতে কম শক্তি প্রয়োগ করতে স্বাভাবিক অর্থে আইপিটা কমে। তাহলে গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে আইপির মানটা হ্রাস পেয়ে যায়। তো যখন আইপিটা হ্রাস পাচ্ছে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, এরা কি করবে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে। তাহলে ধাতব ধর্ম বাড়বে, গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে ধাতব ধর্ম বাড়ে, অর্থাৎ সিজিয়াম গ্রেটার দেন রুবিডিয়াম গ্রেটার দেন পটাশিয়াম গ্রেটার দেন সোডিয়াম গ্রেটার দেন লিথিয়াম। আবার যদি গ্রুপ 2 আমরা বলি, গ্রুপ 2 এর ক্ষেত্রে বেরিয়াম গ্রেটার দেন স্ট্রনসিয়াম গ্রেটার দেন ক্যালসিয়াম গ্রেটার দেন ম্যাগনেসিয়াম গ্রেটার দেন বেরিলিয়াম। এইটি সাধারণ একটা ট্রেন্ড। আবার যদি আমরা অধাতুগুলোকে বলি যে অধাতব ধর্ম, তাহলে ধাতব ধর্ম যেদিকে হ্রাস পায় অধাতব ধর্ম সেদিকে বাড়ে। বা তোমরা মনে রাখবে ইলেকট্রন আসক্তি যেদিকে বাড়ে, তড়িৎ ঋণাত্মকতা যেদিকে বাড়ে, অধাতব ধর্ম সেদিকে বাড়ে। তাহলে এদিক থেকে এদিকে গেলে অধাতব ধর্ম বাড়বে, তড়িৎ ঋণাত্মকতা বাড়লে অধাতব ধর্ম বাড়বে। তাহলে তড়িৎ ঋণাত্মকতা বাড়লে অধাতব ধর্ম বাড়বে, পর্যায়ের বাঁ দিক থেকে ডান দিকে গেলে অধাতব ধর্ম বাড়ে। গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে কিন্তু অধাতব ধর্ম কমে, এদিকে ধাতব ধর্মটা বাড়ে। ধাতব ধর্ম মেটালিক প্রপার্টি, এটা একটা জিনিস। এরপরে যদি আমাদেরকে আলোচনা করতে হয় জারণ প্রবণতা বিজারণ প্রবণতা, অপরকে জারণ, জারণ মানে নিজে জারণ নয়, এইটা একটু খেয়াল করব আমরা, যে জারণ প্রবণতা অপরকে জারিত করার ক্ষমতা। ঠিক আছে, এই জারণ প্রবণতাটা কি বুঝবো না, ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পেলে কোনো মৌলের পরমাণু যদি ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায় তাহলে কি হয়, সে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। তাহলে যে ইলেকট্রন গ্রহণ করবে সে কি নিজে বিজারিত হবে, তাহলে সে অপরকে জারিত করবে। যদি ইলেকট্রন আসক্তিটা বৃদ্ধি পেয়ে যায় তাহলে মৌলের পরমাণুটা নিজে বিজারিত হবে, অপরকে জারিত করবে। তড়িৎ ঋণাত্মকতার উপরেও ডিপেন্ড করে ফ্যাক্টরটা। তড়িৎ ঋণাত্মকতা বাড়লে, যদি দেখা যায় তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, তাহলে অপরকে জারিত করার ক্ষমতা বাড়ে। মনে রাখবে পর্যায় সারণীর এতগুলো মৌল আছে, সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা কে, ফ্লোরিন, এবং ফ্লোরিনকে জারিত করতে পারে এমন কোনো মৌল নেই। কম্পেয়ার যদি করি তাহলে মনে রাখবে ফ্লোরিনকে জারিত করতে পারে এমন মৌল নেই, সর্বাধিক জারণ ক্ষমতা এসে যাচ্ছে ফ্লোরিনের। ফ্লোরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন। যদিও আমরা জানি প্রশ্নটা মাথায় আসবে যে এখানে তো ইলেকট্রন আসক্তিটা ফ্লোরিনের থেকে ক্লোরিনের বেশি, কিন্তু তড়িৎ ঋণাত্মকতার ফ্লোরিনের অতিরিক্ত হওয়ায় ফ্লোরিনের জারণ প্রবণতাটা ক্লোরিন অপেক্ষা বেশি, সর্বাধিক জারণ লোককে করতে পারবে ফ্লোরিন। ঠিক আছে, ফ্লোরিনের অপরকে জারিত করবার ক্ষমতা অনেক বেশি, আর যত তড়িৎ ঋণাত্মকতা বাড়বে অপরকে জারিত করবে বেশি। আবার যদি বলে বিজারণ প্রবণতা, বিজারণ প্রবণতা মানে অপরকে বিজারিত করার ক্ষমতা। তাহলে যারা সহজে ইলেকট্রন ছাড়তে পারে, যারা সহজে ইলেকট্রন ছাড়তে পারে তাদের বিজারণ প্রবণতা বেশি। তাহলে যাদের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি এবং ইলেকট্রন নেগেটিভিটি এই মান কম, যাদের ইলেকট্রন অ্যাফিনিটি কম, ইলেকট্রন নেগেটিভিটি কম এবং আইপি কম, আইপি যত কমবে তত কম শক্তিতেই এরা ইলেকট্রন ত্যাগ করে দেবে। আইপি যত কমবে নিজেই ইলেকট্রন ছেড়ে নিজেরা জারিত হবে, অপরকে বিজারিত করবে। তাহলে মনে রাখবে ধাতব ধর্ম বাড়লে বিজারণ প্রবণতা বাড়ে, ধাতব ধর্ম বাড়লে অপরকে বিজারিত করবার প্রবণতা বাড়ে। দেখো সাধারণ মাধ্যমে লিথিয়াম থেকে যদি আমরা নিচের দিকে সিজিয়াম অবধি নামি, ব্যাসার্ধ বৃদ্ধি পায়, আকর্ষণ কমে, আইপি কমে, ধাতব ধর্ম বাড়ে। তাহলে বিজারণ প্রবণতা হচ্ছে লিথিয়াম লেস দেন সোডিয়াম লেস দেন পটাশিয়াম লেস দেন রুবিডিয়াম লেস দেন সিজিয়াম। তবে একটা ব্যতিক্রম মনে রাখবে, জল মাধ্যমে লিথিয়াম
অস্বাভাবিক বিজারণ প্রবণতা প্রদর্শন করে, সেটা অবশ্যই একটু পরে পড়বে যে এলআই প্লাস ক্যাটায়নের দ্রাব্যতার মান অতিরিক্ত হওয়ায় এলআই এর জল মাধ্যমে বা পোলার মাধ্যমে বিজারণ প্রবণতা অতিরিক্ত। সেই ক্ষেত্রে ক্রমটা হবে কি, সোডিয়াম লেস দেন পটাশিয়াম লেস দেন রুবিডিয়াম লেস দেন সিজিয়াম, সবার থেকে বেশি লিথিয়াম হয়ে যাবে। তাহলে মনে রেখো কি, ধাতব ধর্ম বাড়লে বিজারণ প্রবণতা বাড়ে। তাহলে এদেরও যদি বিজারণ প্রবণতা বাড়ে, বেরিয়াম গ্রেটার দেন স্ট্রনসিয়াম গ্রেটার দেন ক্যালসিয়াম গ্রেটার দেন ম্যাগনেসিয়াম গ্রেটার দেন বেরিলিয়াম। ঠিক আছে, তাহলে জারণ বিজারণ প্রবণতাটা কি বুঝলাম, যে যত আমরা দেখব আইপি কমবে, ধাতব ধর্ম বাড়বে, বিজারণ প্রবণতা বাড়বে। আইপি বৃদ্ধি পাবে, ইলেকট্রন অ্যাফিনিটি ইলেকট্রন নেগেটিভিটি বৃদ্ধি পাবে, তত জারণ প্রবণতা বাড়বে, নিজেরা ইলেকট্রন গ্রহণ করবে, অপরকে জারিত করবে। আবার একটা জিনিস এক্ষেত্রে আমরা পড়ব, যে যৌগগুলোর হাইড্রাইড। এই হাইড্রাইড কাকে বলে, যদি এখন প্রশ্ন আসে যে হাইড্রাইড কি, তাহলে অক্সাইড কি আর হাইড্রাইড কি, তাহলে হাইড্রাইড হচ্ছে একটি দ্বিমৌল যৌগ, যে দ্বিমৌল যৌগের একটি মৌল হাইড্রোজেন, তাকে বলে হাইড্রাইড। যেমন LiH, NaH, CaH2, এখানে আর একটা সংজ্ঞাও আমি বলবো, হ্যাঁ ঠিক আছে। তাহলে এইগুলোকে আমরা বলছি হাইড্রাইড। হাইড্রাইডে মনে রাখবে হাইড্রোজেনের জারণ সংখ্যা, মনে রাখবে হাইড্রাইড যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা হবে -1। তাহলে যে সকল যৌগে হাইড্রোজেনটার জারণ সংখ্যা -1, এইগুলি এক প্রকার দ্বিমৌল যৌগ, যার একটি মৌল হাইড্রোজেন। এখানে সব ধাতুগুলো পজিটিভ ক্যাটায়ন, হাইড্রোজেনটা অ্যানায়ন। তাহলে এই প্রকার ক্ষেত্রে আমরা বলছি হাইড্রাইড। তাহলে হাইড্রাইডের কি কি আসে, হাইড্রাইডের তাপীয় স্থায়িত্ব। হাইড্রাইডের তাপীয় স্থায়িত্ব, তাপীয় স্থায়িত্ব মানে কি না, হাইড্রাইড মানে একটা MH বন্ড আছে, M ফর মেটাল, বা যে মৌলটা হাইড্রাইড তৈরি করেছে, Hটা হাইড্রোজেন, এটা ওদের বন্ড। এই বন্ডটা স্থায়িত্ব যত বেশি হবে, অর্থাৎ MH বন্ড যত স্ট্রং, তত ভাঙতে বেশি শক্তির প্রয়োজন হবে। যত বেশি শক্তির প্রয়োজন হবে, তত তাপীয় স্থায়িত্বের মান বেশি। তাপীয় স্থায়িত্ব মানে কত উচ্চ তাপমাত্রা পর্যন্ত হাইড্রাইড যৌগগুলো অবিয়োজিত থাকবে। তাহলে হাইড্রাইডের কি পড়বো আমরা, তাপীয় স্থায়িত্ব। তাপীয় স্থায়িত্ব তার মানে খেয়াল করব আমরা কি, যে হাইড্রাইড গুলো কত উচ্চ তাপমাত্রা অবধি স্থায়ী থাকবে। তাহলে এক্ষেত্রে কি বুঝবো, যে MH বন্ধন দৈর্ঘ্য, MH বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পেলে, যদি বন্ড লেন্থ বাড়ে, MH মৌল আর হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায়, বন্ধন শক্তি হ্রাস পায়, কারণ যত পরমাণুগুলো পরস্পর থেকে দূরে চলে যাবে, তাদের আকর্ষণটা কমবে, সহজে বিয়োজিত হবে, তাহলে বন্ধন শক্তি হ্রাস পায়। MH বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পেলে বন্ধন শক্তি হ্রাস পায়। বন্ধন শক্তি হ্রাস, তাপীয় স্থায়িত্ব হ্রাস। তাহলে বন্ধন শক্তি হ্রাস, সহজ কথায় তাপীয় স্থায়িত্ব হ্রাস পাবে। এবার তাপীয় স্থায়িত্ব হ্রাস পেয়ে যাবে, বন্ধন শক্তি হ্রাস পেলে যদি বন্ধন দৈর্ঘ্যটা বাড়ে, তাহলে বন্ড এই হাইড্রাইড গঠনকারী মৌলগুলো, হাইড্রাইড গঠনকারী মৌলগুলোকে আমরা যদি ব্যাসার্ধ অনুযায়ী সাজাই, ধরো গ্রুপ 16 H2O, সরি, আমরা যদি দেখি H2S আছে, H2O পাবো, H2AC পাবো, H2TE পাবো,
অক্সিজেন, সেলেনিয়াম, টেলুরিয়াম, সালফার। এখানে ব্যাসার্ধ আর এর ক্রম, ব্যাসার্ধের ক্রম কি? অক্সিজেন লেস দেন সালফার লেস দেন সেলেনিয়াম লেস দেন টেলুরিয়াম, তাই তো? তাহলে অক্সিজেন লেস দেন সালফার লেস দেন সেলেনিয়াম লেস দেন টেলুরিয়াম, এটা হচ্ছে ব্যাসার্ধের ক্রম, মানে ব্যাসার্ধ ক্রমশ বাড়ছে। আবার যদি আমরা বলি এমএইচ বন্ধন দৈর্ঘ্য, মেটালের সাথে হাইড্রোজেনটার বা ওই যৌগ গঠনকারী যে মৌলটা তার সাথে হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্যের ক্রম কি? OH লেস দেন SH লেস দেন SCH লেস দেন TEH। তাহলে বন্ধন দৈর্ঘ্য বাড়লে আমরা কি পড়লাম? তাপীয় স্থায়িত্ব কমে যাবে। তাহলে যত বন্ধন দৈর্ঘ্য বেড়েছে তাহলে তাপীয় স্থায়িত্ব H2O greater than H2S greater than H2SC greater than H2TE। তাহলে কি দিয়ে আমরা বিচার করব তাপীয় স্থায়িত্ব? মনে রাখবো কি না, যত যৌগটা এই হাইড্রোজেনের সাথে যৌগটা হাইড্রাইড, এই যৌগটা গঠনকারী মৌলটার ব্যাসার্ধ যত বাড়বে এমএইচ বন্ধন দৈর্ঘ্য তত বাড়বে। বন্ধন দৈর্ঘ্য বাড়লে অনেক অল্প শক্তিতে বিয়োজিত হয়ে যাবে, তাহলে যে অতিরিক্ত শক্তি বিয়োজিত হবে তার তাপীয় স্থায়িত্বের মান তত বেশি। তাহলে এই হিসাবে তোমরা গ্রুপ 15টাকেও করতে পারবে। আমরা যদি গ্রুপ 15টাকে দেখি, গ্রুপ 15 এ কি আছে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এদের হাইড্রাইড গুলো দেখ, NH3 হাইড্রোজেনের সাথে যে যৌগগুলো তৈরি করেছে, PH3, ASH3, SbH3, BiH3। তাহলে আমরা কি করব? প্রথমে ব্যাসার্ধের ক্রমটা বের করব। ব্যাসার্ধের ক্রম নাইট্রোজেন লেস দেন ফসফরাস লেস দেন আর্সেনিক লেস দেন অ্যান্টিমনি লেস দেন বিসমাথ, এটা হচ্ছে এদের ব্যাসার্ধের ক্রম। তারপরে কি? তাহলে তাপীয় স্থায়িত্ব মনে রাখবে, তাহলে পরমাণুটার ব্যাসার্ধ বাড়লে তাপীয় স্থায়িত্বটা কমবে। তাহলে তাপীয় স্থায়িত্বটা কি হবে? NH3 greater than PH3 greater than ASH3 greater than SbH3 greater than BiH3। তো এখানে আমার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস পড়াবার কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে হাইড্রাইড যৌগগুলোর বিজারণ ধর্ম। বিজারণ কি না, বিজারণের হাইড্রোজেন সংজ্ঞা আমরা পড়েছি। বিজারণের হাইড্রোজেন সংজ্ঞা কি বলছে? যদি হাইড্রোজেন যুক্ত হয় তাহলে হলো বিজারণ, তাই তো? এবারে এরা যত তাড়াতাড়ি হাইড্রোজেন ছাড়বে অন্য এরা এই হাইড্রোজেনটাকে নেবে। খুব সহজ একটা বিষয়। এদের যদি তাপীয় স্থায়িত্ব কমে তাহলে এরা হাইড্রোজেন সহজে ত্যাগ করবে আর অন্যেরা ওদের হাইড্রোজেনটা নিয়ে নেবে। তার মনে রাখবে তাপীয় স্থায়িত্ব হ্রাস পেলে বিজারণ প্রবণতা বাড়ে। তাহলে এখান থেকে একটা নোট নিচ্ছি কি, তাপীয় স্থায়িত্ব হ্রাস, তাপীয় স্থায়িত্ব যদি হ্রাস পায় বিজারণ ধর্ম বাড়ে। তাপীয় স্থায়িত্ব হ্রাস পেলে বিজারণ ধর্মটা বাড়বে। তো বলো তো তাহলে এদের বিজারণ প্রবণতা কি হবে? দেখে তাপীয় স্থায়িত্ব বেশি এটা কম, তাহলে বিজারণ প্রবণতা পুরো উল্টো। যার তাপীয় স্থায়িত্ব কম তার বিজারণ প্রবণতা বেশি। আবার যদি আমরা তার অক্সিজেন গ্রুপটাকে দেখি, তাহলে H2T এর তাপীয় স্থায়িত্ব কম, বিজারণ প্রবণতা বেশি। H2AC, তারপরে কি ছিল? H2S, H2O, তাপীয় স্থায়িত্ব কমে গেলে এরা নিজেরা হাইড্রোজেনটাকে ছেড়ে দেবে,
অন্যেরা এই হাইড্রোজেনটা নিয়ে বিজারিত হবে। তাই হাইড্রাইড যৌগগুলো তাপীয় স্থায়িত্ব কমলে বিজারণ ধর্ম বাড়ে। আর মেটাল গুলোর ক্ষেত্রে কি ইলেকট্রন ছাড়ার প্রবণতা বৃদ্ধি পেয়ে গেলেই বিজারণ প্রবণতাটা বাড়ে। নেক্সট আর দুটো ভাইটাল পয়েন্ট আলোচনা করবো এবারে অক্সাইড। দেখো অক্সাইড কি না দ্বিমৌল যৌগ যার একটা মৌল অক্সিজেন। যে দ্বিমৌল যৌগের একটা হলো অক্সিজেন। এর অক্সাইড কিন্তু অনেক রকম হয়। আগে তো আমরা শুধু এক প্রকার দেখেছি, অক্সিজেনটা জারণ সংখ্যা -2 দিয়ে অক্সাইড হয় নরমাল অক্সাইড, পার অক্সাইড, সুপার অক্সাইড, সাব অক্সাইড ইত্যাদি প্রকার। এবছরই আমরা এগুলোকে পড়বো। তাহলে এই অক্সাইড যৌগকে নিয়ে আমরা যদি আলোচনা করি, কি কি পড়বো না অক্সাইড যৌগের ক্ষারকীয়তা, আর অক্সাইড যৌগের আম্লিকতা। দেখো এরা দুজনে না কয়েনের ইপিটুপিটের মতো। মানে কি যেদিকে আম্লিকতা বাড়ে ক্ষারকীয়তা কমে, আর ক্ষারকীয়তা বাড়লে আম্লিকতা কমে যাবে। তাহলে মনে রাখবে, আমি একটা সহজ করে মনে রেখে দিই এখানে শ্রেণী আর পর্যায়। হ্যাঁ, আমরা যদি এইভাবে দেখি নিশ্চয়ই মানেটাও বুঝতে পারছো। পর্যায় বরাবর যদি বাম দিক থেকে ডান দিকে যায়, তাহলে এদিক থেকে যদি এদিকে যায় আম্লিকতা বাড়ে। কেনটা এক্ষুনি আলোচনা করব। এদিক থেকে এদিকে গেলে আম্লিকতা বাড়বে, ঠিক আছে। আর তোমার ডান দিক থেকে যদি বাঁ দিকে আসো মেটাল গুলোর দিকে, তাহলে ক্ষারকীয়তা বাড়বে। বলেছি না এটা। তাহলে আম্লিকতা বৃদ্ধি হলে ক্ষারকীয়তা হ্রাস পাবে। আবার উপর থেকে নিচের দিকে তুমি যদি নামো, ধরো শ্রেণী বরাবর, তা নিশ্চয়ই তুমি ফ্লুরিনের গ্রুপটাকে নিয়ে ক্ষারকীয়তা বিচার করবে না। ক্ষারকীয়তা বিচার করতে আসবে মেটাল গুলোর ক্ষেত্রেই। কেন সেটাও বুঝবো আমরা। ক্ষারকীয়তা যখন আমরা দেখবো, তখন মনে রাখবে গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে ক্ষারকীয়তাটা বাড়বে। গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে ক্ষারকীয়তা বৃদ্ধি, আর নিচ থেকে উপর দিকে গেলে ক্ষারকীয়তা হ্রাস। অপোজিট ফ্যাক্টরটা কাজ করবে আমাদেরকে। কি করে আমরা মনে রাখবো, তাই তো? তাহলে মনে রাখো অক্সাইড গঠনকারী মৌলটির যে মৌলটা অক্সাইড গঠন করছে তার যদি তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, অক্সাইডের আম্লিকতা বাড়ে। পয়েন্টটা নোট করবো কি, অক্সাইড গঠনকারী মৌলটার তড়িৎ ঋণাত্মকতা যদি বাড়ে, তাহলে অক্সাইডের আম্লিকতা বাড়বে। যে মৌলটার অক্সাইড তার যদি তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, অক্সাইডের আম্লিকতা বেড়ে যাবে। এক্সাম্পল নিতে হবে তো। তাহলে ধরো আমাদেরকে দিয়েছে Li2O BeO B2O3 CO2 N2O5। এটা কত নম্বর পর্যায়ের মৌল সবাই? 2 নম্বর। আবার যদি আমরা 3 নম্বর পর্যায়টাকে দেখি, Na2O MgO Al2O3 SiO2 P2O5 SO2 Cl2O7। তা এরাও এগুলো কি পর্যায় 2 এর মৌলগুলোর অক্সাইড। তাহলে আমাকে প্রশ্নটা দেবে এই অক্সাইড গুলোর আম্লিকতার ক্রম লেখো। দেখো ঊর্ধ্বক্রম নিম্নক্রম আমরা যদি একটু জেনে রাখি, আমরা নিজেরা সাজাতে পারবো। বাট কেমন করে? প্যাচ লাইনটা কি বললাম, অক্সাইড গঠনকারী মৌলটার তড়িৎ ঋণাত্মকতা যদি বাড়ে, তাহলে অক্সাইডের আম্লিকতা বাড়বে। অক্সাইড গঠনকারী মৌলটার ধাতব ধর্ম যদি বাড়ে, তড়িৎ ঋণাত্মকতা যদি কমে যায়, ক্ষারকীয়তা বাড়বে। তাহলে আমার একটাই কাজ, আমি আইদার তড়িৎ ঋণাত্মকতার ক্রমে সাজিয়ে নেবো,
যেদিকে তড়িৎ ঋণাত্মকতা বাড়বে সেদিকে আম্লিকতাটা বাড়বে। তাহলে অক্সাইড গঠনকারী যে মৌলগুলো আছে এদের তড়িৎ ঋণাত্মকতার ক্রমটা কি? ইএন, ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার। এই অর্ডারটাকে যদি আমরা একটু খেয়াল করতে যাই যে এদের কি তড়িৎ ঋণাত্মকতার ক্রম আছে, না লিথিয়ামের থেকে বেরিলিয়ামের বেশি, বেরিলিয়ামের থেকে বোরনের বেশি, বোরন থেকে কার্বন বেশি, কার্বন থেকে নাইট্রোজেন বেশি। তাহলে যত তড়িৎ ঋণাত্মকতা বেড়েছে অক্সাইডের আম্লিকতা বেড়ে গেছে। তাহলে অক্সাইড এর অ্যাসিডিটি অর্ডার, আম্লিকতার ক্রম Li2O less than BeO less than B2O3 less than CO2 less than N2O5। বোঝা গেছে? তারপরেরটা দেখি পর্যায় 3। এটা তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাকে কি করতে হবে, যে মৌলগুলো অক্সাইড গঠন করেছে আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে ওরা কি একই পর্যায়ের মৌল না একই শ্রেণীর মৌল। পরীক্ষায় যখন দেখবো তাহলে আমি মৌলগুলোকে দেখলাম কি কি রয়েছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, এরা একই পর্যায়ের এবং পর্যায় 3। তাহলে এদের আমরা কি করব না ফার্স্টে তড়িৎ ঋণাত্মকতা অর্ডারটা করি, ইএন অর্ডার, ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার। সোডিয়াম less than magnesium, less than aluminium, less than silicon, less than phosphorus, less than sulfur, less than chlorine। তাহলে তড়িৎ ঋণাত্মকতা যেদিকে বেড়েছে আমি কি জানি সেই দিকে গেলে পরে আম্লিকতাটা বাড়বে। তাহলে অ্যাসিডিটি অর্ডার, তড়িৎ ঋণাত্মকতার ক্রমটাকে তাহলে আমরা কি দেখবো না, একটা হচ্ছে Na2O less than MgO less than Al2O3 less than SiO2 less than P2O5 phosphorus pentoxide less than SO2 less than Cl2O7। ঠিক আছে, এটা হলো গিয়ে এদের অ্যাসিডিটি অর্ডার, অক্সাইডের আম্লিকতার ক্রম। আম্লিকতা তাই ক্ষারকীয়তাটাকে বলতে গেলে একবার দেখে নিই। ক্ষারকীয়তা মানে কি, যেখানে আম্লিকতাটা কমে যাবে, ধাতব ধর্মটা যদি বাড়ে, ধাতুগুলোর ক্ষেত্রে যখন বিচার করব ধাতব ধর্ম নিয়ে, আর যখন পর্যায়ের মৌলগুলোর অক্সাইডের ক্ষারকীয়তা বিচার করব তখন তড়িৎ ঋণাত্মকতা কম বেশি নিয়ে বুঝলেও চলবে। হ্যাঁ, আর যদি দেখি পর্যায়ের মৌলগুলোর ক্ষারকীয়তা আমাকে বিচার করতে দেয়, তাহলে বাঁ দিক থেকে যদি আমরা ডান দিকে আসি, সরি ডান দিক থেকে যদি বাঁ দিকে আসি, ডান দিক থেকে বাঁ দিকে, তাহলে কি হয়, ধাতব ধর্ম বাড়ে, তড়িৎ ঋণাত্মকতা কমে। মনে রাখবে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পেলে অক্সাইডের ক্ষারকীয়তা বাড়ে। যেমন ধর তোকে দিয়েছে Na2O, MgO, Al2O3, হ্যাঁ, আর ধর SiO2, P2O5, Cl2O7, বেশ সবগুলোই করে দিলাম যদি হয়। তাহলে আমাকে দেখতে হবে কি তড়িৎ ঋণাত্মকতা অর্ডারটা কি, সোডিয়াম লেস দেন ম্যাগনেসিয়াম লেস দেন অ্যালুমিনিয়াম লেস দেন সিলিকন, ফসফরাস আর ক্লোরিন। তাহলে ক্ষারকীয়তাটা কি হবে, তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পেলে ক্ষারকীয়তা বৃদ্ধি পায়। দেখ আমি যদি লিখি Na2O, MgO, Al2O3, SiO2, P2O5 আর আমার Cl2O7। এক্ষেত্রে মনে রাখবো কি, যে ধাতু যত ধাতব ধর্ম বাড়বে তত তীব্র ক্ষার, অধাতব ধর্ম যত বাড়বে
তত আম্লিকতাটা আস্তে আস্তে বাড়বে। এইটা থেকে এদিক দিয়ে এলে আমার তাহলে ডান দিক থেকে যদি বাঁ দিকে আসি কোনো একটা পর্যায়ে অক্সাইড গুলোর ক্ষারকীয়তা বাড়ে, তাহলে এদিক থেকে এদিকে এলে ক্ষারকীয়তা বৃদ্ধি। বেশ, এটা আমাদের ক্ষারকীয়তা বৃদ্ধির অর্ডার। এবারে যদি আমি বলি তাহলে কে কেমন ক্ষার, ক্ষারকীয়তা বৃদ্ধিটা বোঝার পরে কে কেমন ক্ষার, তখন দেখবে Na2O তীব্র তীব্র ক্ষার, MgO খুব তীব্র নয়, কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইডের তীব্রতা অনেক কম, মৃদু, Al2O3 ঊর্ধ্বধর্মী, SiO2 থেকে P2O5 এরা হচ্ছে আম্লিক। এবারে আম্লিকটা কি রকম না, SiO2 থেকে P2O5 এর আম্লিকতা বেশি, P2O5 এর থেকে Cl2O7 এর আম্লিকতা বেশি। বোঝা গেছে? আবার যদি তুই পর্যায় 2 দেখিস, Li2O ক্ষারকীয়, BeO উভধর্মী, BeO বেরিলিয়াম অক্সাইড উভধর্মী, বোরন অক্সাইড B2O3 আম্লিক, CO2 আম্লিক, এ তো জানি CO2 N2O5 এরা জলে দ্রবীভূত হলে অ্যাসিড তৈরি করে, তাহলে তো এরা আম্লিক বটে। ছবি তোমার প্রশ্ন নিশ্চয় উত্তরটা পাচ্ছ। আর যদি ধরো গ্রুপ ওয়াইজ আলোচনা দেয় আমাদের শ্রেণী বরাবর, শ্রেণী বরাবর যত উপর থেকে নিচের দিকে নামবে ধাতব ধর্ম তত বাড়ে, আর ধাতব ধর্ম যত বাড়বে ক্ষারকীয়তা তত বাড়বে। ধাতব ধর্ম বৃদ্ধি মানে ক্ষারকীয়তা বৃদ্ধি। তাহলে ক্ষারকীয়তা যদি আমরা ক্রম লিখি, ক্ষারকীয়তার ক্রম হচ্ছে Li2O, Na2O, K2O, Rb2O, CS2O। তাহলে এদিক থেকে এদিকে গেলে ক্ষারকীয়তা বৃদ্ধি হবে। যত গ্রুপের উপর থেকে নিচের দিকে নামবো ধাতব ধর্ম বাড়ে, ক্ষারকীয়তার মান বৃদ্ধি পায়। একই রকম ভাবে ক্ষারকীয়তা BaO আর SRO তীব্র ক্ষার অতিরিক্ত, CaO তীব্র ক্ষার, MgO মৃদু ক্ষার, BeO ঊর্ধ্বধর্মী, এরা হচ্ছে তীব্র ক্ষার, মৃদু ক্ষার, উভধর্মী। যত উপর থেকে নিচের দিকে নামবে ক্ষারকীয়তা ক্রমশ বাড়বে। বোঝা গেল নিশ্চয়ই? গ্রুপের নিচে আছে বেরিয়াম অক্সাইড তীব্র ক্ষার, আর উপরে আছে বেরিলিয়াম অক্সাইড ক্ষারকীয়তা কমতে কমতে যে উভধর্মিতা লাভ করে গেছে। তাহলে উভধর্মী অক্সাইডটা হচ্ছে BeO আর Al2O3 স্বাভাবিক মৌলগুলোর মধ্যে। এছাড়া আমরা জানি জিঙ্ক অক্সাইড উভধর্মী অক্সাইড। যদি ধর বেরিলিয়াম অক্সাইডের সঙ্গে না HCl এর বিক্রিয়া ঘটানো হয় তাহলে পাই BeCl2। মনে রাখবে বেরিলিয়াম অক্সাইডের সঙ্গে HCl এর বিক্রিয়া করলে হবে BeCl2 আর H2O। বোঝা গেছে? আর যদি আমরা বেরিলিয়াম অক্সাইডের সঙ্গে NaOH এর বিক্রিয়া ঘটাই তাহলে পাবো আমরা Na2BeO2, Na2BeO2 প্লাস H2O। Al2O3 টা তো আমরা আগে থেকেই জানি যে Al2O3 প্লাস HCl থেকে AlCl3 হবে, আর Al2O3 এর সঙ্গে NaOH এর বিক্রিয়া করলে NaLO2 হয়। ওকে, এরপরে দেখ যখন আমরা অক্সাইড ছেড়ে সরাসরি অ্যাসিড গুলোর কথা বিচার করব, না এখানে আমার একটা কথা একটু আলোচনা করে দেওয়ার জায়গা আছে। সেটা হচ্ছে যে একই মৌলের যদি একাধিক অক্সাইড হয়, একই মৌলের একাধিক অক্সাইড হলে ধরো ক্লোরিন,
তাহলে Cl2O, Cl2O3, Cl2O5, Cl2O7, এটা হচ্ছে ক্লোরিনের ডিফারেন্ট অক্সাইড আছে। আবার সন্ধিগত মৌলগুলোর ক্ষেত্রে কয়েকটা মৌল আছে যাদের সন্ধিগত মৌলগুলোর একাধিক জারণ অবস্থা আছে, যেমন দেখ MnO, Mn2O7, Mn2O3, MnO2, আচ্ছা Mn2O7 টাকে একটু ডান দিকে লিখি সুবিধা হবে, 2O7। আবার ক্রোমিয়ামের আছে একাধিক, CrO, ক্রোমিয়াম অক্সাইড, Cr2O3, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড, আর CrO3। ওকে, তেমনি ভ্যানাডিয়ামের ক্ষেত্রেও আমরা পাবো V2O3, V2O4, আর V2O5, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। নাম শুনেইছি আমরা, স্পর্শ পদ্ধতি সালফিউরিক অ্যাসিড তৈরির সময় আমাদের এটা অনুঘটক রূপে ব্যবহার হয়। এদের ক্ষেত্রে কি হচ্ছে খেয়াল করব। মনে রাখবে অক্সাইড গঠনকারী মৌলের জারণ সংখ্যা বাড়লে অক্সাইডের আম্লিকতা বাড়ে। তাহলে অক্সাইড গঠনকারী মৌলের জারণ সংখ্যা বাড়লে অ্যাসিডিটি, আম্লিকতা বাড়ে। এই জারণ সংখ্যা কি করে নির্ণয় করব, তাই তো? মনে রাখবে এই যে অক্সাইড গুলো নরমাল, এখানে অক্সিজেনটা হচ্ছে -2, তো ধর এই অক্সিজেনটা জারণ সংখ্যা -2, তার দুটো মোট যৌগটার আধান শূন্য করতে হবে। তাহলে দুটো ক্লোরিনে +2, একটা ক্লোরিনে +1। আবার এটাকে খেয়াল কর, তিনটা অক্সিজেন, 3 দুগুণে -6, তাহলে দুটো ক্লোরিনে +6, তাহলে এক একটা হচ্ছে +3, +5, +7। সহজটা কি জানিস? এই যেটা খেয়াল রাখবে এই প্যাটার্নটা, M2OX, M2OX যদি হয় তাহলে O এর সংখ্যাটা হবে M এর জারণ সংখ্যা। যদি আমরা দেখি না M2OX, তাহলে X টা হচ্ছে M এর জারণ সংখ্যা আর 2 টা হচ্ছে অক্সিজেনের জারণ সংখ্যা। এটা হচ্ছে সবথেকে সহজ বুঝবার উপায় আমাদের, কারণ অক্সিজেনটা যোজ্যতা 2, তাই ধাতু এখানে দুটো আছে, আর X টা নিশ্চয়ই মেটালটা আছে, তার জারণ সংখ্যাটা আছে। বেশ, তাহলে এটা হচ্ছে ক্লোরিনের জারণ সংখ্যাগুলো দেখলাম। ম্যাঙ্গানিজের দেখ খেয়াল করে, তাহলে একই ভাবে এটা Mn টা +2, কেন অক্সিজেনটা -2, একটা আছে -2, Mn টা অবশ্যই +2। Mn2O3, 3 দুগুণে -6, তার দুটো Mn এ +6, একটাতে +3। দুটো অক্সিজেনে MnO2 এর ক্ষেত্রে দুটো অক্সিজেনে -4, একটা Mn এ +4। Mn2O7, 7 দুগুণে -14, তাহলে দুটো Mn এ +14, তাহলে এটা হচ্ছে +7। এটার খেয়াল কর, -2, সরি +2, +3, 3 দুগুণে -6, তাহলে +6, +3, +4, +5। এখন প্রশ্ন অনেকের মাথায় আসতে পারে যে দুটো অক্সিজেনে, এই তিনটা অক্সিজেনে -6, তাহলে এর মাথায় কেন +6 লিখবো না, +3 কেন লিখলাম? মনে রাখবে মাথায় লিখবো সর্বদা এক একজনের জারণ সংখ্যা।
হ্যালো, আম্লিকতার বা অ্যাসিডিটিটা তত বাড়বে। তাহলে খেয়াল কর, ক্লোরিন +1 থেকে +7 গেছে, তাহলে আমরা কি দেখলাম, এদিক থেকে এদিকে গেলে অ্যাসিডিটি বৃদ্ধি। আবার যদি এদিক থেকে এদিকে যায়, দেখ Mn এর জারণ সংখ্যা বেড়ে বেড়ে গেছে, তাহলে এদিক থেকে এদিকে গেলেও একইভাবে আম্লিকতা বাড়বে, আম্লিকতা বৃদ্ধি, আম্লিকতা। এইখানেতে কেমন একটা সন্দেহ হচ্ছে না, যেগুলো তো ধাতু, এগুলো তো অ্যাকচুয়ালি ধাতু, তাহলে এই ধাতুগুলোর অক্সাইড গুলো তো ক্ষারকীয় হওয়ার কথা, ঠিক। এদের উচ্চতর যেটা জারণ সংখ্যা, মনে রাখবে, যেটা খুব উচ্চতর জারণ সংখ্যা হয়, কেবলমাত্র সেই অক্সাইড গুলোর ক্ষেত্রে আম্লিকতা লক্ষ্য করে দেখা গেছে। যেমন Mn2O7 আম্লিক, Mn2O7 এইটা আম্লিক, MnO2 উভধর্মী। হাইয়েস্ট অক্সিডেশন স্টেটে যেটা চলে যায় অক্সাইডের ধাতুগুলোর ক্ষেত্রে, সেইটা এদের আম্লিক হয়। আর এটা তো অধাতব অক্সাইড, সবাই আম্লিক, তাদের মধ্যে কম বেশি। আর এদের লক্ষ্য করা গেছে MnO ক্ষারকীয়, ক্ষারকীয়, MnO কিন্তু ক্ষারকীয়, ঠিক আছে। Mn2O3 ক্ষারকীয়, এইটা উভধর্মী। তেমনই মনে রাখবে, ধাতব অক্সাইড অথচ আম্লিক CrO3, হাইয়েস্ট যেটা অক্সিডেশন স্টেটে আসবে সেটা মনে রাখবে আম্লিক, আর লোয়েস্ট অক্সিডেশন স্টেটে যেটা পড়বে সেটা কিন্তু এদের ক্ষারীয়। যেমন ধর V2O3 এটা ক্ষারীয়, আর V2O5 এইটা, এই দুটো V2O4 এগুলো হচ্ছে উভধর্মী। এই দুটো ভ্যানাডিয়ামের পাওয়া যায় উভধর্মী, খুব একটা আম্লিকতা প্রদর্শন করে না। ভ্যানাডিয়ামের ক্ষেত্রে এইগুলো খুব একটা আম্লিকতা প্রদর্শন করে না। তাহলে ক্ষার ধাতুর অক্সাইড গুলো ক্ষারকীয়, অধাতব মৌলের অক্সাইড গুলো বেশিরভাগ একটা আম্লিক। তাদের মধ্যে কম বেশিটাকে কিভাবে ডিপেন্ড করে না, অক্সাইড গঠনকারী মৌলের তড়িৎ ঋণাত্মকতা বাড়লে অক্সাইডটা আম্লিক হয়, অক্সাইড গঠনকারী মৌলের ক্ষারক ধাতব ধর্ম বাড়লে অক্সাইডটা ক্ষারকীয় হয়। একটাই মৌলের যদি একাধিক অক্সাইড দেখি, সেক্ষেত্রে অক্সাইড মৌলটা জারণ সংখ্যা যত বাড়বে অক্সাইডের আম্লিকতা তত বাড়বে। আবার সন্ধিগত মৌলগুলোর অক্সাইডের ক্ষেত্রে লক্ষ্য করে দেখেছি কি, হাইয়েস্ট অক্সিডেশন স্টেটে যেটা থাকছে সেটা হচ্ছে আমার আম্লিক, বাদ বাকি লোয়েস্ট অক্সিডেশন স্টেটটা ক্ষারকীয়, আর মাঝখানে উভধর্মিতা থাকে।